যাত্রার শুরুটা কলকাতার হাওড়া স্টেশন থেকে। আমি আমার জীবনের প্রথম এত বড় স্টেশন দেখি এবং এই জায়গায় এসে আমার এক্সপেকটেশন এরকম ছিল না, ছিল বিদেশের ভিন্ন একটা রেল স্টেশন। কিন্তু এসে দেখতে পারলাম যে বাংলাদেশের রেল স্টেশন থেকেও এই জায়গার রেল স্টেশনটা আরও বেশি অদ্ভুত। মানুষজন গাদাগাদি করে শুয়ে আছে, আমরা যেটা বরিশালের জাহাজে দেখে থাকি সেরকম একটা অবস্থা এই জায়গায় এসে পাই, যেটা আমি দেখে একটু অবাকই হলাম। আমার ট্রেন ঠিক সময়ে ছেড়েছে, 1 মিনিটও লেট করে নাই। এবং ট্রেনে ওঠার পর প্রথমেই যেটা ফিল করতে পারলাম সেইটা হচ্ছে যে এই ট্রেনের সাউন্ড একদমই নাই। বাংলাদেশের ট্রেনগুলো যেরকম প্রচুর পরিমাণে সাউন্ড করে সেরকম কোনো কিছুই নাই। এদের ট্রেনগুলো সম্পূর্ণ ইলেকট্রিক, যার কারণে এই ট্রেনে চড়ে মজাটাই ছিল অন্যরকম। গুড মর্নিং ফ্রম শাসারাম। এই শাসারামতেই হচ্ছে আমার সকাল হয়েছে, তখন 6:30 বাজে। এই জায়গা থেকে হালকা পাতলা নাস্তা করবো, দেখা যাক কী নাস্তা করা যায়। এতে এই জায়গাতে নাস্তা করার মতো কিছু হবে না, অন্য সামনের একটা স্টেশনে দেখতে হবে। কারণ এই স্টেশনে যা দেখতেছি, যদি নাস্তা করি তাহলে এটা দিয়ে খুব ভালো নাস্তা করা হবে না, একটু হেভি নাস্তা করা দরকার, যেহেতু রাত্রেও খুব ভালো খাবার হয় নাই। তো ট্রাই করবো যে একটু ভালো নাস্তা করা যায় কিনা। তো আমার কম্পার্টমেন্ট হচ্ছে S6, এই যে এটা। এটার অবস্থা পরবর্তীতে আরেকটা স্টেশনে থামলো, বাট এই স্টেশনের মধ্যেও কিছু নেই, খাবার দাবার কোনো কিছুই নাই। এখন আমাকে খাবার দাবারের জন্য হয়তোবা এই ট্রেনের যে খাবার দাবারগুলো রয়েছে, এই ট্রেনের ক্যান্টিন, সেইটা খুঁজে বের করতে হবে, নাহলে নাস্তা না খায় থাকতে হবে 10টা পর্যন্ত। ওই যে দেখেন পিছন পর্যন্ত কিন্তু কোনো ধরনের খাবার দাবারের কোনো দোকান নাই। আর যদি এদিকে আসেন তাহলে কিন্তু এদিকে কিন্তু খাবার দাবারের কোনো দোকান নেই। তার হচ্ছে যদি এটার আমি ক্যান্টিন খুঁজে পাই তাহলেই হচ্ছে শুধুমাত্র আমি নাস্তা করতে পারবো, না হলে এখন হয়তো বা 10টা-11টা পর্যন্ত না খায় থাকা লাগতে পারে, যদি কোনো বড় স্টেশন না আসে। এখন আবার ট্রেন ছেড়ে দিবে, তো ট্রেন এখন উঠে পড়তে হবে, নাহলে দেখা যাবে আমাকে রেখে চলে গেছে। তো এখন আমি একদম মাথা থেকে শুরু করবো, ট্রেনের মাথাটা একদম সামনেই। এই জায়গা থেকে আর 2টা কম্পার্টমেন্ট পরেই হয়তো ট্রেনের মাথাটা দেখুন দেখা যাচ্ছে ওই পর্যন্ত। তো এই জায়গায় যদি যাই তাহলে এই জায়গা থেকে শুরু করবো, তাহলে বুঝতে পারবো যে ক্যান্টিনটা আসলে কোথায় আছে। তো আমার পিছনে যে পুলিশ আঙ্কেলটাকে দেখতে পাচ্ছেন, ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা ক্যান্টিন কোথায়, তো উনি বলছিল এসি কেবিনের পরে। খোঁজা যায় এটার মধ্যে। এই ট্রেনগুলোতে এমন ভিড় হয়, এসি কম্পার্টমেন্টের পরে একটু খুঁজে দেখি গিয়ে আসলে খাবার দাবার পাওয়া যায় কিনা। আর হচ্ছে রাতে এই ট্রেনে উঠছি, বাট এখন পর্যন্ত এই ট্রেনে আমি ঘোরাঘুরি করি, একটু ঘোরাঘুরি করে দেখি যে কী অবস্থা। এই সুযোগে যদি আপনি এই খাবারের টেস্টের কথা যদি বলি, তাহলে এই খাবারের টেস্ট খুব একটা ভালো ছিল না। এটা অনেকটাই নোনতা টাইপের, অনেক বেশি লবণ দিয়েছে এমন। তো এটার প্রাইসও কিন্তু অনেক বেশি ছিল, ওভার প্রাইস মনে হতো। কারণ এই জায়গায় জাস্ট 2টা পাউরুটি, 1টা ডিম, এটা 50 রুপি, তো এটা হিসেবে বেশি হয়ে গেছে। যদি স্টেশন থেকে নিতাম তাহলে তারা কমে নেওয়া যেত, বাট এটার টেস্টও খুব একটা ভালো না, যেমন অনেক বেশি নোনতা, আর সে ডিমটাও খুব একটা সুবিধা ছিল না। তো ট্রেন থেকে কেনার আগে একটু বুঝে কিনতে হবে, নাহলে আপনি চাইলে কিন্তু স্টেশন থেকে নিতে পারেন।
ब्लॉक ब्लॉक बना रहे हैं 60 रुपीस सर कड़े 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 अभी हम लगी এই ছেলেটা আমাকে প্রথম অবস্থায় দেখে খেয়াল করে নাই যে আমি ভিডিও করতেছি, কিন্তু হঠাৎ করে দেখে আমাকে বলতেছে ভিডিও কেন করছো। এই জায়গায় কিন্তু হিসেবে আমাদের দেশ থেকে প্রাইস অনেকটাই কম। আমাদের দেশে এটার প্রাইস হয়তো 350 টাকা এরকম হবে, 350 টাকা। বাট না, থ্যাংক ইউ। তো নো নো আমার সবথেকে বড় প্রবলেম হয়ে গেছে যে হিন্দি পারি না, এই কারণে হচ্ছে যে সবচেয়ে বড় প্রবলেমটা হয়ে গেছে। एनीथिंग নো নো 100 पर केजी है 100 रुपीस 1 केजी এই জায়গা থেকে যেই আপেলগুলো এবং আঙুরগুলো আমি নিলাম সেগুলো খুবই তরতাজা ছিল এবং ফ্রেশ ছিল। দেখা যায় যে বাংলাদেশে যদি আপনি আপেল এবং আঙুর কিনেন তাহলে এটা সপ্তাহ 10 দিনেও কিন্তু নষ্ট হতে চায় না, তার মানে এটাতে খুব ভালোভাবেই ফরমালিন ইউজ করা হয়। বাট এগুলোতে কোনো প্রকার ফরমালিন ছিল না। আমি যখন আপেল এটা ব্যাগে রেখে দিয়েছিলাম, আমি 2 দিন পর হোটেলে গিয়ে বের করে দেখি যে না, এটা মোটামুটি পচে যাচ্ছে, এরকম একটা অবস্থা হচ্ছে যেটা বাংলাদেশে চিন্তাও করা যায় না। বাংলাদেশে 7 দিন 8 দিন রাখলেও কিন্তু নষ্ট হতো না। তাদের প্রত্যেকটা স্টেশনে একটা বিষয় দেখে খুবই ভালো লাগলো যে পানির খুবই ভালো ব্যবস্থা রয়েছে। অনেকে দেখলাম যে পানি নিয়ে খাইতেছে, আশা করি যে পানিটা ভালো হবে, না হলে তো সবাই নিয়ে পানি খাইতো না। তো ট্রেন ছেড়ে দিবে এখন, অন দিচ্ছে, ট্রেনে উঠে যায়। এখানে হয় কি যে আপনার সিট যদি রেখে যান তাহলে 2 মিনিটের মধ্যে দেখা যায় যে আরেকজন বসে পড়ে। তো এই যে সিট রেখে যাওয়াটা একটু প্রবলেম, যদিও বললে উঠে যাবে, কিন্তু সিট রেখে না যাওয়াটা সবথেকে ভালো হয়। এই হচ্ছে আমাদের সিট। এই স্টেশন থেকে আমি সবগুলা আঙুরকে ধুয়ে নিলাম, ধুয়ে এনে এই যে পানির যেই বোতল রাখার যেই ইয়াটা ছিল ওইটার মধ্যে হচ্ছে যে পলিথিনটা গিট্টু দিয়ে আমি বেঁধে দিয়েছি এবং এই জায়গা থেকে আমি খুব ভালোভাবেই নিতে পারছিলাম। মাঝে মাঝে এমন ট্যাক্সির কাজে লাগাইতে পারেন। আমার সিট হচ্ছে নন এসিতে, বাট এসে দেখি যে এই কেবিনটা পুরাই ফাঁকা। তো এটাতে এসে পয়সা নিলাম, একটু পর দেখা যাবে যে এটার মধ্যে আমি ঘুমিয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত এইটার আরেকটা নতুন প্যাসেঞ্জার না উঠবে ততক্ষণ পর্যন্ত তো এটা আমি ইউজ করতে পারবো। তো আমি জানি না এই জায়গায় এসে আমাকে জরিমানা করে দেবে, মানে যদি জরিমানা করে তাহলে জরিমানা দিতে হবে, তাছাড়া আর কিছু করার নাই। বাট এখন যে পরিমাণে গরম পড়ছে বাইরে, মোটামুটি 40 ডিগ্রি তাপমাত্রা, তো 40 ডিগ্রির মধ্যে আমি বিশাল বড় ভুল করে ফেলছি যে নন এসিতে টিকিট কাটা। আপনারা যারা এই গরমের মধ্যে আসবেন আমি অবশ্যই বলবো যে এসিতে টিকিট কাটবেন। নন এসিতে আপনি কোনো অবস্থায় সার্ভাইভ করতে পারবেন না, এরকম একটা অবস্থা, অনেক কষ্ট হয়ে যাবে। তো আপনি যদি পারেন এসিতে টিকিট কাটেন, আর যদি এরকম স্পেস পায়া বসেন তাহলে মনে হয় জানা স্যার যে এই দইটা দেখতে পাচ্ছেন, এই দইটা মোটামুটি ভালো টেস্টি। এটার প্রাইস হচ্ছে 25 রুপি। বাংলাদেশের দইয়ের মতো না, একটি কোনো জানি আর্টিফিশিয়াল দইয়ের মতো লাগতেছে। টেস্ট মোটামুটি ভালো, কিন্তু একটু বেশি মিষ্টি। জানি না এটা কোন জায়গার মধ্যে ট্রেন দাঁড়ায় গেছে হঠাৎ করে। এই যে দেখেন যে এই জায়গায় কোনো অবস্থাতেই কিছু নাই, এদিকেও স্টেশন নাই এবং ওইদিকেও যদি যায় কোনো অবস্থাতেই স্টেশন নাই, এটা কিন্তু এই জায়গায় ট্রেন দাঁড়ায় গেছে। বাট দাঁড়ানোর পর দেখলাম যে এই জায়গায় একটা দোকান আছে, এই দোকান থেকে এই থামস আপটা কিনলাম। এটার প্রাইস হচ্ছে 20 রুপি, কিন্তু যদি এটা আমি ট্রেন থেকে কিনতে যেতাম তখন এটার প্রাইস কিন্তু 25 রুপি কিংবা 30 রুপিও দেওয়া লাগতে পারতো। তো এই ধরনের জায়গায় যদি কখনো ট্রেন দাঁড়ায় যায় তাহলে আপনি চাইলে এই দোকানগুলো থেকে আপনার কেনাকাটা সেরে নিতে পারেন। আপনি খুবই কম প্রাইসে, মানে লিগেল যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসে কিন্তু আপনি মানে জিনিসটা পেয়ে যাবেন। তো এই ট্রিক্সটা রুপি দিয়ে আপনি এখানে ডিম বিরিয়ানি পাবেন। বাট ডিম বিরিয়ানির টেস্টটা খুব ভালোই ছিল, কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হতো যদি একটু মশলা বেশি হতো। এই যে আস্তে আস্তে দিল্লির দিকে যাচ্ছি না, দেখবেন যে মশলাগুলো কিন্তু কমতে থাকবে, এবং যদি দিল্লি যায় তাহলে একদমই দেখতে পারবেন মশলা ছাড়া তারা রান্না করতেছে।
যেটা খাওয়া নাকি অনেক বেশি কষ্টদায়ক, যেহেতু আমি লং টাইম থাকবো দিল্লিতে, মোটামুটি 15-20 দিনও থাকতে পারি। তো সেই জায়গায় খাবার দাবার নিয়ে একটু কষ্ট হবে, আস্তে আস্তে খাবারের টেস্ট চেঞ্জ হয়ে গেছে। 80 রুপি অনুযায়ী ঠিকঠাক আছে, আপনি যদি একবেলা খান তাহলে আপনার মানে একবেলার খাবার হয়ে যাবে, মানে একটা বিরিয়ানি যদি খান আপনার একবেলার খাবার কিন্তু হয়ে যাবে, আপনাকে আর খাবার কিনতে হবে না। তো এটা টেস্ট ভালো ছিল বলবো, কিন্তু এই জায়গায় হচ্ছে আমি চিকেনও খুঁজে পাচ্ছিলাম না, এই জায়গায় মানে মাটন খুঁজে পাওয়ার কথা তো হচ্ছে পরে, মানে এই জায়গায় চিকেনও খুঁজে পাচ্ছিলাম না, জাস্ট ডিম বিরিয়ানি আর হচ্ছে ডাল ভেজ এই ধরনের কিছু পাচ্ছিলাম। তো যারা চিকেন পাচ্ছে তারা মেবি আগে থেকে এটা অর্ডার করা থাকে, তারাই পাচ্ছে। তো আপনি এটা আসলে ট্রাই করতে পারেন, আর এটা ছাড়া ট্রাই করার মতো অন্য কিছু নাই, আপনাকে এটাই ট্রাই করতে হবে। তো এটাই হচ্ছে যে আমার মানে হেভি খাবার এই ট্রেনের মধ্যে, এবং এটা দিয়ে চলে যাবে, যেহেতু রাতের 8টার দিকে এই ট্রেনটা দিল্লিতে চলে যাবে, এবং দিল্লিতে গেলে তো অবশ্যই দিল্লিতে নেমে বাইরের খাবার দাবার খেতে পারবো। তো এটা এখন খাই, দেখা যাক কী অবস্থা, আর খাওয়া লাগে কিনা। যদি খিদে লাগে তাহলে তো অবশ্যই খাইতে হবে। কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যাওয়ার পথে পুরো রেল লাইনের সাইড দিয়ে এই ধরনের দেয়াল দেখতে পেলাম, যেটা থেকে খুবই ভালো লাগলো। এবং এটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যাতে করে পশু যেগুলো রয়েছে তারা গবাদি পশু বলেন আর মানে বন জঙ্গলের পশু বলেন, সেগুলো যাতে করে রেল লাইনে চলে না আসে। তাদের রেলগুলো কিন্তু অনেক বেশি ফাস্ট, এবং বোম্বে ভারত যেটা রয়েছে সেটা তো একদম সুপার লেভেলের ফাস্ট, চোখের সামনে দিয়ে যেন চোখের পলকেই চলে যায়। আর এই নেতাজি এক্সপ্রেস যেটা রয়েছে সেটাও কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট যাচ্ছিল, 100-110 কিলোমিটার। আপনি কিন্তু চাইলে পানি না কিনে এই ধরনের যে কলগুলো রয়েছে মানে টিউবওয়েলগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু আপনি পানি মানে খেতে পারবেন। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আরেকটা কল আছে, মানে টিউবওয়েল আছে, ওই টাইপের পানিটা না খাওয়াই ভালো হবে, আপনি চাইলে এই পানিটা কিন্তু খেতে পারবেন। আর এটাই ছিল হচ্ছে আমার সিট, যেটা দিয়ে আমি হাওড়া থেকে একদম দিল্লি পর্যন্ত গেলাম। এইটা রাতের বেলায় হচ্ছে 3টা স্টেপে ভাগ করা যায়, আর হচ্ছে দিনের বেলা আমি যেটা এখন দেখাচ্ছি এটাকে নিচের দিকে নামিয়ে রেখে এইভাবে এই জায়গায় হচ্ছে এই 3জন মানে উপরে নিচে 3জন যেভাবে বসা যায় ঠিক 3জন কিন্তু এই নিচের দিকে বসে থাকে, এবং রাতের বেলায় কিন্তু 3জন এভাবে শুয়ে যাচ্ছিলাম। এখন বাজে হচ্ছে পাক্কা 12টা, মানে ইন্ডিয়ান টাইম 12টা। তো এই যে দেখেন যে 12টা বাজে, কিন্তু এখন পর্যন্ত ট্রেন দিল্লিতে এসে পৌঁছে নেই। দিল্লিতে যাইতে মোটামুটি আরও আমাদের 15-20 মিনিট সময় লাগতে পারে। তো 12টা বাজে, ট্রেন অলরেডি 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো লেট করে ফেলেছে। তার মানে হচ্ছে 26.5 ঘন্টা 27 ঘন্টা হচ্ছে আমরা এই ট্রেনে আসি। তো বিষয়টা বুঝতে পারছেন, এই ট্রেন দিয়ে আসার আগে চিন্তা করা দরকার। আমার মনে হয় যে যদি আপনি খুব বেশি কস্ট কাটিং না করতে চান তাহলে এই নেতাজি এক্সপ্রেসকে আপনি বাদ দিয়ে অন্য কিছু ট্রাই করতে পারেন, তাহলে হয়তো একটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন। আমি জানি না যে এটা রেগুলার এত লেট করে কিনা, কারণ এই যে অলরেডি 12টা বাজে, দিল্লি যাইতে মিনিমাম 20 মিনিট সময় লাগবে, আরও এরকমও হতে পারে 30 মিনিটও লাগতে পারে। তো 3 ঘন্টা লেট করছে এই ট্রেনটা। তো এই হচ্ছে নেতাজি এক্সপ্রেস ট্রেন, এই ট্রেনটা 3 ঘন্টা লেট করে আমাকে নামায় দিয়েছে রাত্রের এই 1টা বাজে, বাংলাদেশি টাইম এখন 1:30টার মতো বাজে। তো এই 1টা বাজে না নামায় দিলে এখন আমি কই যাবো বুঝতেছি না। আমার একটা ফ্রেন্ডকে নক দিলাম, ও দেখা যাক আমাকে অ্যাড্রেস সেন্ড করবে, এবং আমি ওর অ্যাড্রেসে যাবো, গিয়ে দেখা যাচ্ছে রাতে থাকি। এবং আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আর হচ্ছে এই নেতাজি দিয়ে আসার আগে আপনি চিন্তা করবেন যে এটা দিয়ে আসা যায় কিনা। আমার মনে হয় যেটা দিয়ে আসছে আপনার বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে, যদি আপনার কোনো ঠিক টাইমে আসার দরকার না থাকে তাহলে এটা দিয়ে আপনি কষ্ট করে আসতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।